প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি শামীমা শাম্মী। জুলাই অভ্যুত্থানে পরিকল্পিত গণহত্যার পাশাপাশি ব্যাপক হারে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। বলেন, এই গণহত্যার বিচার করতে হবে। বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় জুলাই আগস্ট অভ্যুত্থান সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন নিয়ে জাতিসংঘের প্রতিবেদন উপস্থাপনের সময় এ কথা বলেন তিনি। সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘ প্রতিবেদনকে আমলে নেওয়া হবে জানিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বাংলাদেশে আইনের শাসন ও স্বচ্ছতা নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন কেন্দ্র করে ভয়াবহ নৃশংসতার সাক্ষী হয় গোটা বিশ্ব। ঘটে গুম, গণগ্রেফতার ও অসংখ্য প্রাণহানি। পট পরিবর্তনের পর জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন সম্পর্কিত বিষয়ে অনুসন্ধান শুরু করে জাতিসংঘ। প্রাপ্ত ফলাফল এবং সুপারিশের ভিত্তিতে চলতি বছরের 12 ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। এবার সদস্য দেশগুলোর সামনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। বুধবার জেনেভায় মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন সম্পর্কিত প্রতিবেদনটি উপস্থাপন করেন হাই কমিশনার ফলকার তুর্ক। এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ সময় জুলাই আগস্ট অভ্যুত্থানে ঘটে যাওয়া নৃশংসতার বর্ণনা তুলে ধরেন তিনি। বলেন, জুলাইয়ে পরিকল্পিত গণহত্যার পাশাপাশি মানবাধিকারের ব্যাপক লঙ্ঘন হয়েছে। Directed against protesters and their supporters. They were subjected or threatened with gender-based violence by security forces and by these violent supporters. Private individuals against supporters of the former ruling party, police officers, and in some cases minorities and distinct religious groups. গণহত্যার বিচার করতে হবে জানিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলেন, মৃত্যুদণ্ডকে সমর্থন করে না জাতিসংঘ। জানান, বাংলাদেশে জাতীয় ঐক্যের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার বড় সুযোগ এসেছে। We obviously, as you know, the UN has a very clear position on this, and we always hope that there would be more moratorium pending the abolition of the death penalty. We have, of course, offered my office's support to advise the government to address these issues. But beyond accountability, there's, of course, also universal jurisdiction and even referral to the International Criminal Court by the government if they so wish. এ সময় ভাই হত্যার নির্মম স্মৃতি তুলে ধরেন জুলাই আন্দোলনের শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহমুদুর রহমান। বলেন, শুধু হত্যাকারী নয়, নির্দেশদাতাদেরও বিচার নিশ্চিত করতে হবে। For victims, justice means accountability, not just for those who pulled the trigger, but also for those who gave the orders. অনুষ্ঠানে অংশ নিয়ে আইন উপদেষ্টা বলেন, বিগত সরকারের মদদে জুলাই অভ্যুত্থানে পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে। গণহত্যার বিচারের জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার। I wish to reaffirm the commitment of interim government for an impartial and credible investigation into the July-August massacre in Bangladesh and due judicial process for redress. বাংলাদেশে জবাবদিহিতা, ন্যায় বিচার ও মানবাধিকার সংস্কারের লক্ষ্যে সদস্য রাষ্ট্র ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। বিচারের মুখোমুখি করা হবে তার সহযোগীদেরও। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে এই কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে দিল্লির জবাবের অপেক্ষায় আছে ঢাকা। গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে গত 5 আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে চলে যান টানা 16 বছর সরকার প্রধান থাকা শেখ হাসিনা। জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর নৃশংসতার জন্য পতিত আওয়ামী লীগ সরকারের শীর্ষ নেতাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জমা পড়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আর দ্রুতই তাদের বিচার কাজ শুরু হওয়ার বিষয়েও আশাবাদী প্রসিকিউশন। 6 months ago,
Sheikh Hasina. এবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বললেন, শেখ হাসিনার উপস্থিতি বা অনুপস্থিতিতে বিচার হবে। মঙ্গলবার যুক্তরাজ্যের স্কাই নিউজে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শুধু হাসিনা নন, তার পরিবারের সদস্য ও সহযোগীদেরও বিচারের মুখোমুখি করা হবে। এজন্য প্রয়োজনীয় সব প্রমাণ সরকারের হাতে আছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। তিনি অবশ্যই বিচারের সম্মুখীন হবেন, এতে কোনো সন্দেহ নেই, কারণ সমস্ত প্রমাণ আমাদের কাছে রয়েছে। কিন্তু তিনি বাংলাদেশে শারীরিকভাবে উপস্থিত নেই। তাই প্রশ্ন হলো, আমরা কি তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবো কিনা? এটি নির্ভর করছে ভারতের ওপর এবং আন্তর্জাতিক আইনের নির্দেশনার ওপর। শুধু শেখ হাসিনা নন, তার পরিবার, তার ঘনিষ্ঠ সহযোগী এবং যারা তাকে সমর্থন করেছেন তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। আয়নাঘর নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন, একজন ব্যক্তি এবং তার পুরো প্রশাসন প্রতিদিন এই ধরনের ভয়ঙ্কর কাজ করত। আয়নাঘরগুলো যখন আপনি নিজে চোখে দেখবেন এবং নির্যাতিতদের সঙ্গে কথা বলবেন, তখন বুঝতে পারবেন কতটা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন সেখানে হয়েছে। আয়নাঘরগুলো সেনাবাহিনীর আওতাধীন, তাই এখনো সাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। তবে আমাদের পরিকল্পনা রয়েছে এসব জায়গা জাদুঘরে রূপান্তর করার, যাতে জনগণ সেখানে আসতে পারে এবং ইতিহাস জানতে পারে। This is within police territory or army territory. রোহিঙ্গা সংকট বাংলাদেশের কক্সবাজারের জন্য বড় সমস্যা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের জন্য নিরাপদ অঞ্চল গড়ে তুলতে সেখানকার বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আলোচনা করছে অন্তর্বর্তী সরকার। We started discussing with international organizations. Can we help them to keep them on the other side? রাইসা জান্নাত, সময় সংবাদ। চলতি মাসে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত শেষ করতে চায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তবে বিচার নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চান না তারা। চিফ প্রসিকিউটর বলছেন, রাজনৈতিক দলগুলো বিচার নিয়ে দাবি দাওয়া করতেই পারে, তবে ন্যায় বিচারের স্বার্থে কোনো চাপ আমলে নেওয়া হবে না। এদিন জুলাই আগস্টের গণহত্যা মামলার অগ্রগতি বিষয়ে চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করেন মার্কিন সাবেক 2 কূটনীতিক। জুলাই আগস্টের গণহত্যার মামলায় শেখ হাসিনার বিচার নিয়ে নতুন করে আলোচনা চলছে দেশের রাজনীতিতে। বিচার নিশ্চিতের আগে নির্বাচন নিয়ে কথা না বলতে এনসিপি নেতার আহ্বানের পর শুরু হয় নতুন বিতর্ক। যদিও গণহত্যার বিচারের সঙ্গে জাতীয় নির্বাচন ইস্যু না মেলানোর পক্ষে মত বিএনপি সহ অনেক রাজনৈতিক দলের। আদালতের বাইরে শেখ হাসিনার বিচার ইস্যুতে রাজনৈতিক নেতাদের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে বুধবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, গণহত্যার বিচার নিয়ে কোনো তাড়াহুড়া করা হবে না। কোনো রাজনৈতিক বক্তব্য ট্রাইব্যুনালের বিচার কাজকে প্রভাবিত করতে পারবে না বলেও মন্তব্য তার। অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না, কারণ বিচার, ন্যায় বিচার জটিল এবং কঠিন একটা প্রক্রিয়া। এখানে যদি অপ্রস্তুত অবস্থায় রিপোর্ট আসে অথবা তাড়াহুড়া করে বিচার করে আমি বিচারের কোনো ত্রুটি করি, তাহলে প্রতিপক্ষ এটার সুযোগ গ্রহণ করবে, ন্যায় বিচার পরাভূত হতে পারে। আমাদের সব কিছু দেখতে হয়। জনগণের বিচার চাওয়ার ব্যাপারে তারা চাইবেন দ্রুত, আমরা চাইব সুষ্ঠু নিরপেক্ষভাবে হওয়া, যতটুকু সময় দরকার ততটুকু সময় নেয়। বাইরের কারো কথায় আমরা প্রভাবিত হচ্ছি না। এদিন ট্রাইব্যুনাল পরিদর্শন করেন সাবেক মার্কিন 2 কূটনীতিক। এ সময় উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যানও। তাজুল ইসলাম বলেন, বিচারের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন থিঙ্ক ট্যাঙ্কের এই 2 সদস্য। তারা এই বিচার প্রক্রিয়ার অগ্রগতি, বিচার প্রক্রিয়াতে কোথায় কোনো সমস্যা আছে কিনা এই সব বিষয়ে আমাদের সাথে খোলামেলা কথাবার্তা বলেছেন। তারা বলেছেন তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা সহযোগিতাও করতে চান এবং সেই ব্যাপারে তাদের দিক থেকে যে সমস্ত পরামর্শের প্রয়োজন সেগুলো তারা দিয়েছেন। এদিন গাজীপুরের হৃদয় হত্যা মামলায় পুলিশের সাবেক 5 কর্মকর্তাকে ফের কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে 15 জুন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার দুপুরে রাজধানীর বনানীতে এক গোলটেবিল বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারও শেখ হাসিনার বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। নির্বাচনী ব্যবস্থাকে পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই বলেও হুঁশিয়ার করেন তিনি। বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। হাসিনার কেন, হাসিনার আওয়ামী লীগের যারা দুঃশাসন যত সবার বিচার হতে হবে, তাই না?
হাসিনার তো বটেই। আজকে এটার জন্য হবে না নির্বাচন, কালকে আরেকটার জন্য হবে না, পরশু আরেকটার জন্য, কত কথাই তো শুনতেছি। এই সমস্ত কথাবার্তা বলে নির্বাচন ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। আমি এটা প্রস্তাব করছি, এটা হতে হবে, এটা করতে হবে, এই ধরনের মন মানসিকতা যদি থাকে তাহলে তো আমরা আবার শেখ হাসিনার কথা মনে পড়ে যায় আমাদের। ঐক্যমত না হলে আপনাকে জনগণের কাছে যেতে হবে ম্যান্ডেটের জন্য। আগামী নির্বাচনে আপনি ম্যান্ডেটের জন্য যান জনগণের কাছে, জনগণ যাদেরকে ম্যান্ডেট দেবে সেগুলো বাস্তবায়ন হবে। ভোট কেন্দ্র স্থাপনে নীতিমালা সংশোধন করছে ইসি। এতে বলা হয়েছে নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন করবেন নির্বাচন কর্মকর্তারাই। এর সঙ্গে ডিসি, এসপি, ইউএনও, ওসিরা সম্পৃক্ত থাকবেন না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কাজী হাবিবুল আউয়াল কমিশন ভোট কেন্দ্র স্থাপনের দায়িত্ব দিয়েছিল ডিসি, এসপি, ইউএনও, ওসিদের। এজন্য নীতিমালা সংশোধন করে 2টি কমিটি করে ইসি, জেলা পর্যায়ে ডিসির নেতৃত্বে এবং উপজেলা পর্যায়ে ইউএনওর নেতৃত্বে। তবে এ নিয়ে বেশ বিতর্ক হয়। এর আগে ভোট কেন্দ্র স্থাপনের কাজটি করতেন নির্বাচন কমিশনের জেলা উপজেলার কর্মকর্তারা। তবে বর্তমান কমিশন আবারও নীতিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে। পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণে দুর্নীতি খুঁজে পেয়েছে দুদক। এই ঘটনায় 23 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই দিন সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং তার স্ত্রী হাসিনা গাজীর বিরুদ্ধে 288 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে 2টি মামলা করেছে সংস্থাটি। পতিত আওয়ামী লীগ সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প ছিল পদ্মা সেতু। 32,000 কোটি টাকার প্রকল্পের একটি বড় অংশ ভূমি অধিগ্রহণ এবং পরামর্শক নিয়োগে ব্যয় করে। অভিযোগ রয়েছে জমি অধিগ্রহণের ক্ষেত্রে পদে পদে ঘটেছে অনিয়ম, দুর্নীতি। পট পরিবর্তনের পর অনুসন্ধানে নেমে দুদক খুঁজে পেয়েছে নানা অসঙ্গতি। সংস্থাটি জানিয়েছে ভুয়া রেকর্ড ও জালিয়াতির মাধ্যমে অর্থ লুটপাট করায় মাদারীপুরের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটক সহ 23 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পদ্মা বহুমুখী সেতু প্রকল্প সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের ভূমি অধিগ্রহণে সরকারি খাস জমি, অর্পিত সম্পত্তি এবং অন্যের মালিকানাধীন সম্পত্তির ভুয়া রেকর্ড সৃজন করে জাল, জালিয়াতি, প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তায় ক্ষমতার অপব্যবহারপূর্বক 23টি চেকের বিপরীতে সরকারের 9,57,00,000 টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে আরও একটি মামলা রুজু হয়েছে। এদিন আওয়ামী লীগ নেতা ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 33 কোটি টাকার অবৈধ সম্পদ ও 288 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। আয়ের উৎস আড়াল করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু অনুমোদন প্রদান করা হয়েছে। এদিকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের 23 কোটি টাকার একটি প্রকল্পের নথি গায়েব ও দুর্নীতির খোঁজে অভিযান চালিয়েছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা খাতের সমস্যা সমাধান ও বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করলেন নতুন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। বুধবার সকালে বঙ্গভবনে শপথ গ্রহণের পর দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, 10 মার্চের মধ্যেই সব বই পাবে শিক্ষার্থীরা। বাড়ল উপদেষ্টা পরিষদের পরিধি। অন্তর্বর্তী সরকারের নতুন মুখ হিসেবে শপথ নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ও মানবাধিকার কর্মী চৌধুরী রফিকুল আবরার, যিনি সিআর আবরার নামেই অধিক পরিচিত। বুধবার সকালে বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্যান্য উপদেষ্টা সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ করেই বঙ্গভবন থেকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আসেন সিআর আবরার। সেখানে উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদকে সঙ্গে নিয়ে দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ওয়াহিদুদ্দিন বলেন, আগামী 10 মার্চের মধ্যে শতভাগ শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেবে সরকার। অনেক স্কুলে আসলে যত ছাত্র, তার থেকে বেশি ছাত্র দেখিয়ে চাহিদাটা করা হয়। অন্যান্য অনেক বছরে ওই চাহিদাটাই দেখানো হয়, ছাপা আসলে আরো কম হয়, কিন্তু ওই চাহিদা অনুযায়ী
যত লেনদেন সব হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হন নতুন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। আমি এমন এক শিক্ষা ব্যবস্থার কথা ভাবি যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন, যা হবে আর্থসামাজিক উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তি ভিত্তিক উৎকর্ষে সহায়ক। সমস্যা আছে, সমস্যা থাকবে, এবার আমি মনে করি আপনাদের সহযোগিতা নিয়ে আমরা অবশ্যই যে একটা গুরু দায়িত্ব, সেই গুরু দায়িত্ব আমরা পালন করব। বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক শিক্ষাক্ষেত্র গড়তেও কাজ করতে চান বলে জানান সিআর আবরার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রমজানের শুরু থেকেই তীব্র গ্যাস সংকটে রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের ভরসা ইলেকট্রিক সিলিন্ডার কিংবা মাটির চুলা। শুধু আবাসিকেই নয়, ফিলিং স্টেশনগুলোতেও গ্যাসের চাপ কম। তিতাস বলছে প্রয়োজনের চেয়ে প্রায় 400 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম থাকায় দেখা দিয়েছে সংকট। তাসনিয়া নিশাত মিমের প্রতিবেদন। ইফতার বানানোর তোড়জোড় থাকলেও বাদ সেধেছে তীব্র গ্যাস সংকট। রাজধানীর কাঁঠাল বাগানের এই গৃহবধূ তাই রান্না করেন ঘরে তৈরি চুলার সাহায্যে। গ্যাস অনিশ্চয়তা, আসবে যে কোনো গ্যারান্টি নেই। রোজা রেখে মানুষ যদি এরকম রান্না বাড়ির জন্য এত অনিশ্চয়তায় ভুগে, তা তো অনেক সমস্যা। শুধু এই গৃহিণী নন, তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন রাজধানীর কাঁঠাল বাগান, কলা বাগান, হাতিরপুল, সেন্ট্রাল রোড এলাকার বাসিন্দারা। বাধ্য হয়েই রান্না করতে হচ্ছে ইলেকট্রিক সিলিন্ডার কিংবা লাকড়ির চুলায়। মাস শেষে গ্যাসের লাইনের ভাড়াও দিতে হয়, তার মধ্যে 1500-1600 টাকা করে সিলিন্ডারও কিনতে হয়। রোজার আগে রাত 3টার সময়টা ভাগ করা লাগে। 8টা থেকে কোনো গ্যাস থাকে না, রাত 9টায় আছে, তাও নিবে আর জ্বলে। এদিকে রমজানের শুরুতেই রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে দেখা দিয়েছে গ্যাস সংকট। গাড়িগুলোর এই সারি রাজধানীর মগবাজার পাম্প স্টেশনে। গ্যাসের চাপ কম থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন যানবাহন চালক ও মালিকরা। ভোগান্তি তো আছে, প্রচুর সিরিয়াল হয়। প্রেশার খুব কম দেখে আমাদের এখন সিরিয়ালে অনেক থাকতে হয়। যদি প্রেশারটা ভালো পাওয়া যায় তাহলে অতক্ষণ টাইম লাগে না। তিতাস বলছে চাহিদার তুলনায় প্রায় 400 মিলিয়ন ঘনফুট গ্যাস কম থাকায় গ্যাসের এ সংকট। তবে অচিরেই সমস্যার সমাধান হবে বলে দাবি তাদের। পেট্রোমালাকে আসলে আমাদের জন্য প্রতিদিন 1960 মিলিয়ন গ্যাস আমরা চাচ্ছিলাম আমাদের কাছে, যে আমাদের মোটামুটি স্বাভাবিক রাখার জন্য। আমরা এখন আসলে পাচ্ছি অনেক কম। গতকাল আমরা পেয়েছি 1500-র কাছাকাছি। গত 3-4 দিনে যে সমস্যাটা ছিল, চাচ্ছে আরেকটু ভালো গ্যাস পাওয়া যাবে রমজান মাসে ভোগান্তি কমাতে বিশেষ ব্যবস্থায় গ্যাসের সরবরাহ বাড়ানোর দাবি রাজধানীবাসীর। গ্যাস নিয়ে এ মাসে ভোগান্তি যেন না পোহাতে হয়, এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার কার্যকর ও টেকসই পদক্ষেপ নেবে, এমনটি প্রত্যাশা নগরবাসীর। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। ঢাকার পানগাঁও কন্টেইনার টার্মিনাল কার্যকর করতে অবশেষে নির্ধারিত ভাড়া প্রথা তুলে দিয়েছে চট্টগ্রাম বন্দর। এখন থেকে মেইন লাইন অপারেটর এবং ভেসেল মালিক নিজেরাই দর নির্ধারণ করে নৌপথে কন্টেইনার পরিবহন করতে পারবেন। এক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কাস্টমস হয়রানি বন্ধের দাবি ব্যবহারকারীদের। শাখাউত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কন্টেনার পরিবহনের চাপ কমাতে 2013 সাল থেকে শুরু হয়েছিল চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও টার্মিনালে নৌপথে কন্টেনার পরিবহন। দীর্ঘ সময় পেরিয়ে গেল, নানা জটিলতায় সরকারের এই টার্মিনাল ব্যবসায়িকভাবে সফল হতে পারছিল না। 20 ফুট সাইজ কন্টেনারের ভাড়া $148 মার্কিন এবং 40 ফুট সাইজের জন্য $445 মার্কিন নির্ধারণ করে দিয়েছিল নৌ পরিবহন মন্ত্রণালয়। অতিরিক্ত ভাড়ার কারণে নৌপথে কন্টেনার পরিবহন কমছে বলে অভিযোগ ওঠায় আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পানগাঁওয়ের যে আগে একটা ফিক্সড ভাড়া ছিল, সেই ফিক্সড ভাড়াটা এখন উইথড্র করা হয়েছে। এখন এমএলও এবং যে পানগাঁওগামী যে শিপ ওনার, এদের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে এবং সমঝোতার ভিত্তিতে এই ভাড়াটা নির্ধারণ হবে। তাহলে এই পানগাঁও রুটটা আগের তুলনায় অনেক বেশি ভাইব্রেন্ট হবে। পানগাঁও কন্টেনার টার্মিনালের ভাড়াপ্রথা পরিবর্তন করে জারি করা সার্কুলার ইতিমধ্যে বিদেশি মেইন লাইন অপারেটরদের জানিয়ে দেওয়া হয়েছে। বন্দরের নতুন সিদ্ধান্তে মেইন লাইন অপারেটর এবং ভেসেল ওনারদের মধ্যে প্রতিযোগিতা বাড়ল। গুরুত্বপূর্ণ এই নৌ রুটের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন ব্যবহারকারীরা। বিশেষ করে ইন্স্যুরেন্সের পাশাপাশি দুর্ঘটনা কবলিত জাহাজ দ্রুত উদ্ধারকারী জাহাজের ব্যবস্থা করা হলে এই রুটে আগ্রহ বাড়বে বলে মত তাদের। এই যে ওপেন করে দেওয়াটা, এটার দ্বারা কিন্তু একটা পজিটিভ একটা, যেটা আমি অলরেডি আমাদের সবার থেকে আমরা যে আশাটা পাচ্ছি, এবং আমরা এই মেসেজটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সব প্রিন্সিপালের কাছে আমরা পৌঁছে দিয়েছি। সো এটা একটা
ভালো কিছু একটা আমরা আশা করছি। ঢাকার কেরানীগঞ্জে 64 একর জায়গার উপর 154 কোটি টাকা খরচ করে 2013 সালে তৈরি করা হয়েছিল এই পানগাঁও কন্টেনার টার্মিনাল। বছরে অন্তত 2 লাখ কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা রয়েছে এই টার্মিনালের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর গাবতলীর বেড়িবাঁধে অবৈধ আড়ত উচ্ছেদে এসে তোপের মুখে পড়লেন ডিএনসিসি প্রশাসক। সাধারণ ব্যবসায়ীদের অভিযোগ, কোনো নোটিশ ছাড়াই আড়ত উচ্ছেদে এসে সাধারণ মুদি দোকান ও চা স্টল ভেঙে দিয়েছে ডিএনসিসি। আর ডিএনসিসি প্রশাসক জানান, প্রায় 150 একর জমির মধ্যে গড়ে ওঠা এসব আড়ত স্থাপনা সবই অবৈধ, তাই এসব উচ্ছেদের নোটিশের কোনো প্রয়োজন নেই। এভাবেই বুলডোজার দিয়ে ভেঙে গড়িয়ে দেওয়া হয় গাবতলীর বেড়িবাঁধে আড়তঘর, মুদি দোকান ও চা স্টল সহ প্রায় 20টির মতো স্থাপনা। বুধবার সকাল 10:30টার দিকে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের নেতৃত্বে রাজধানীর গাবতলীতে বেড়িবাঁধের প্রায় 150 একর জমির উপর অবৈধভাবে গড়ে ওঠা এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করেন সাধারণ ব্যবসায়ীরা। তাদের দাবি, নিয়মিত ভাড়া পরিশোধ করেই ব্যবসা করছেন তারা। কোনো প্রকার নোটিশ ছাড়াই ইট পাথরের আড়ত উচ্ছেদে এসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন স্বল্প আয়ের মুদি দোকান ও চা স্টল ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। নোটিশ যদি দিত তাও তো মনের মানাইতাম, মাল সামানি হারাইতাম, একটা ঘন্টার সুযোগ দেয় নাই। সরকারের জায়গায় কেউ 2 দিনের বেশি থাকতে পারে না। অবৈধ হলে মাসের পর মাস, বছর বছর কেমনে থাকে। আমার দোকানটা 7,000 টাকা বানানো হাসিল করে। তবে ডিএনসিসি প্রশাসক জানান, এসব আড়তঘর ও আশপাশের স্থাপনা সবই অবৈধ, তাই এসব উচ্ছেদে নোটিশের কোনো প্রয়োজন নেই। দখলদারদেরকে উচ্ছেদ করার জন্য কোনো ধরনের নোটিশের প্রয়োজন নাই, কারণ সে তো দখল করে আছে অলরেডি। তো সুতরাং আমরা আমাদের জনস্বার্থে দেশের সম্পদকে রক্ষার জন্য আমরা এখানের মধ্যে এসেছি এবং এটা আমাদের এই ধারাবাহিক প্রক্রিয়ার শুরু। পরে ব্যবসায়ীদের তোপের মুখে অভিযান স্থগিত করে ডিএনসিসি। আড়ত সরিয়ে নিতে 7 দিনের আলটিমেটাম দেওয়া হয়। এই সময়ের মধ্যে আড়ত সরিয়ে না নিলে আবারও অভিযান পরিচালনা করা হবে বলেও জানান ডিএনসিসি প্রশাসক। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নদী দখল ও দূষণের সাথে জড়িতদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। বুধবার দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন কমিশনের সাথে বৈঠক করে সংস্থাটি। পরে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ বলেন, নদী দখলকারীরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে এ সংক্রান্ত বিষয়ে উচ্চ আদালতের রায়ের পরামর্শ রয়েছে। দখল এবং দূষণকারী যারা থাকবে তারা নির্বাচনে অযোগ্য হবে, সেই রকম একটা মতামত তারা দিয়েছেন, কিন্তু সেটা আইনে নাই। এবং আপনি জানেন যে সামনে নির্বাচন যেহেতু আছে, জাতীয় সংসদ নির্বাচন, এবং নির্বাচনের আগে আমাদের গণপ্রতিনিধিত্ব আইনে কোনো বিধান যদি সংযুক্ত না থাকে যে কে ডিসকোয়ালিফাই হবে, তাহলে সেখানে নির্বাচন কমিশন তাকে ডিসকোয়ালিফাই করতে পারে না। সেই কারণেই আমরা আজকে এসেছি হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে। রমজানে ক্রেতাদের স্বস্তি দিতে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ ভোগ্য পণ্য বাজারজাতকারী শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। সয়াবিন তেল, গুঁড়ো দুধ, চাল ও ডাল সহ 19 ধরনের পণ্য মূল্য ছাড়ে বিক্রি করা হচ্ছে। রাজধানীর 15টি স্থান থেকে বিশেষ মূল্যে এসব পণ্য কিনতে পারছেন ভোক্তারা। রমজানে অসাধু ব্যবসায়ীদের দাম বাড়ানোর পায়তারায় যখন অস্থির নিত্যপণ্যের বাজার, তখন ক্রেতাদের স্বস্তি দিতে গায়ের দামের চেয়ে কম মূল্যে সয়াবিন তেল, চিনি, ডাল সহ নিত্যপণ্য বিক্রি করছে দেশের বৃহৎ ভোগ্যপণ্য বাজারজাতকারী শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। সেগুনবাগিচা, মতিঝিল, মালিবাগ, মিরপুর সহ রাজধানীর 15টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাক থেকে 1 থেকে 4 লিটার পর্যন্ত সয়াবিন তেল, চিনি, মসুর ডাল সহ অন্যান্য পণ্য কিনতে পারছেন ক্রেতারা। দেয়া হচ্ছে সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত মূল্য ছাড়। সিটি গ্রুপের বিক্রি কার্যক্রমে 1 লিটার সয়াবিন তেল 172, 2 লিটার 344 টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া আধা কেজি গুঁড়ো দুধ বিক্রি হচ্ছে 375 টাকায়। মসুর ডাল ও চিনি গুঁড়া চালে 7 টাকা, আধা লিটার পানিতে 10 টাকা সহ মোট 19টি পণ্যে ছাড় দেওয়া হচ্ছে। 345 টাকা পাইলাম, বাজারে একটু দামটা বেশি, তাই সব মিলে একটু আমাদের সুবিধা হয়েছে। 375 টাকা দিয়ে কিনছি, এটা বাজারের দাম আছে 420 টাকা। একবারে নেওয়া যায়, আটাটাও ভালো আছে, জিনিস ভালো। সিটি গ্রুপ থেকে এখানে এসেছে এবং তারা সাশ্রয়ী মূল্যে বাজার থেকে কিছু কম দামে পণ্য দিচ্ছে। ভোক্তাদের হাতের নাগালে পণ্য পৌঁছাতে নিজেদের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। কোনো লিমিট নাই যে আপনি 2টা নেবেন 3টা নেবেন, এরকম না, যেভাবে পারে নিতে সেভাবে আমাদের কোম্পানি আমাদের সার্ভিস দিচ্ছে। ছাড়াটা বলতে গেলে ব্যাপক,
কারণ আমরা 4টা লোক সামাল দিতে পারতেছি না। প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলে এই পণ্য বিক্রি কার্যক্রম, চলবে পুরো রমজান মাস জুড়ে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জমে ওঠার অপেক্ষায় রাজধানীর বিপণী বিতানগুলোতে, তবে শেষ মুহূর্তের ঝক্কি ঝামেলা এড়াতে কেউ কেউ এখনই সেরে নিচ্ছেন কেনাকাটা, আবার অনেকে ঘুরে ঘুরে করছেন বাজার যাচাই। তবে আশানুরূপ ভিড় না থাকলেও দোকানীদের আশা ছুটির দিনে শপিং মলগুলোতে বাড়বে ক্রেতা সমাগম। ঈদের এখনো ঢের বাকি, তবু প্রিয়জনের জন্য কেনাকাটা সারতে আগে ভাগেই রাজধানীর শপিং মলগুলোতে ভিড় জমাচ্ছেন অনেকেই। কেউ কেউ এসেছেন একটু যাচাই বাছাই করতে, কেউ বা এসেছেন এবারের ঈদ কালেকশনের সমাহার দেখতে। চৈত্রের খরতাপে পড়বে এবারের ঈদ, তাই সুতি এবং হালকা রঙের কাপড়ের দিকে ঝুঁকছেন ক্রেতারা। বলছেন গরম যেন উৎসবের আনন্দকে ফিকে করতে না পারে, তাই বাড়তি নজর সাজ পোশাকে। সবসময় সুতি প্রেফার করি, তো দেশাল বা আড়ং থেকেই জামা যেটা কমফোর্টেবল সেটাই নিব। পাঞ্জাবি কিনেছি, শার্ট গেঞ্জি, প্যান্টটা বাকি আছে, আরও কিছু বাকি আছে, শার্ট, তারপর আরও জুতো কিনবো। যেহেতু সামনে সামার আসতেছে, তো তারা সামারের জন্য বেশিরভাগ কটনটাকে প্রেফার করতেছে, তো আমরাও সেই অনুযায়ী অনেক কটনের প্রোডাক্ট উঠাচ্ছি এবং তারা সেটাকেই চুজ করতেছে। এদিকে কর্মব্যস্ত দিনে ক্রেতার প্রতীক্ষায় থাকা বিক্রেতাদের প্রত্যাশা ছুটির দিনে বাড়বে ক্রেতা সমাগম। আমি কিছু ইউনিক ডিজাইন করতে যাচ্ছি, যেটার মাধ্যমে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ ফিল করবে বেশি, আর মানুষ অ্যাট্রাকটিভ কিছু কালেকশনও পাবে আমার কাছ থেকে। মার্কেট জমে ওঠেনি, ইনশাল্লাহ আমরা আশা রাখছি যে শুক্রবার থেকে মার্কেটটা জমবে, তো এই আশায় আমরা সব ব্যবসায়ীরা বসে আছি। যত দিন ঘনিয়ে আসবে ততই নতুন নতুন ঈদ কালেকশন এবং ছাড়ের ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছেন বিক্রেতারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।